শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জানাই রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আছি শুভ। আজকের নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ঘটনাটি শান্তনু বলবে। তাহলে চলুন হেডফোন দিয়ে শোনা যাক আজকের নতুন ঘটনা। বন্ধুরা, আপনারাও যদি আমাদেরকে ঘটনাগুলি পাঠাতে চান তাহলে আমাদেরকে জিমেলে পাঠাতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আমাদের জিমেলটি রাতের আড্ডা 14@gmail.com। শুরু হচ্ছে আজকের নতুন এপিসোড। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ঘটনাটা আমাকে বলেছে আমারই কলিগ জয়ন্ত ব্যানার্জি। দাদার সাথে পরিচয় আমার নতুন জায়গার কাজেতে। হয়তো মনে হতে পারে দর্শকদের যে প্রতিদিনই এক জায়গা থেকে শুধু সমানে গল্প আসছে। সত্যি কথা বলতে আমার সাথে তাই হচ্ছে। আমার এই গল্প বলার এই যে একটা চ্যানেল আছে, এটা যেন আমার সমস্ত কলিগদের মধ্যে একটা উৎসাহের জোশ তৈরি হয়েছে এবং তারা প্রত্যেকেই কাজের ফাঁকে ফাঁকেই আমাকে গল্প বলে আর বলে যে গল্পটা অবশ্যই তুই তোর ইউটিউব চ্যানেলে আপলোড করিস। এ সপ্তাহে কাজে গিয়ে আমি দুটো গল্প পেয়েছি। তার মধ্যে একটা গল্প জয়ন্তদার বলা, রাকেশদার বলা আর একটা গল্প আছে, সেটাও তোমাদেরকে শোনাব। তার আগে আজকের গল্পে শুধুমাত্রই জয়ন্তদার বলা ঘটনাটা তোমাদের শোনাব। জয়ন্তদার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলাতে। দাদা বিয়ে করেছে, বছর দেড়েক হয়েছে। ঘটনাটা ঘটে দাদার বিয়ের আগেই। দাদার বিয়ে হয় প্রেম করেই। সুতরাং দাদার সাথে আমার বৌদিমণি যিনি আছেন তার পরিচয় বেশ আগেরই। তো বৌদিমণির একজন খুব কাছের বান্ধবী, তার নাম মৌমিতা। সেই মৌমিতার বাড়িতেই ঘটে যায় এই ভৌতিক ঘটনাটা। মৌমিতার বাবারা 3 ভাই ছিল আর মৌমিতার ঠাকুমা ছিল। মৌমিতার দাদু একজন সরকারি কর্মচারী থাকায় মৌমিতার ঠাকুমা পেনশন পেতেন। তাই আর পারিবারিক ঝামেলার কারণে কোনো ভাই তাদের মাকে দেখত না। মৌমিতার ঠাকুমার নিজের খাওয়া দাওয়া, নিজের স্বাস্থ্য সম্পূর্ণটাই চালাতেন তার সেই স্বামীর চাকরি করা পেনশনের টাকা থেকে। মৌমিতাদের বাড়িটা ছিল লম্বা ধরনের, মানে বলতে পারো একটা লম্বা বারান্দা, এবং বারান্দার সামনে থেকে পরপর 4টে ঘর। মৌমিতাদের যে ঘরটা ছিল সেটা ছিল একদম শেষের দিক থেকে 2য় নম্বর ঘরটি, এবং শেষের কোণার ঘরটায় থাকতো মৌমিতার ঠাকুমা। একদিন হঠাৎই মৌমিতার ঠাকুমা মারা যায়। যেহেতু কেউই জানতো না যে উনি কেন মারা যায়, তো সবাই ভেবেছে যে উনি বয়সকালের রোগেই হয়তো মারা গেছে বা বয়স হওয়ার জন্যই মারা গেছে। তো এরকম ভাবে যে মারা যান না, কোনো ভাই আর কোনো দায়িত্ব নেয় না যে মায়ের
মা মারা গেছে, যে মায়ের শেষ কাজটা করব বা মাকে নিয়ে শ্মশানে যাব, কোনো ভাই যেন দায়িত্ব নেয় না। কারণ যে ভাই দায়িত্ব নেবে তাকেই মায়ের সমস্ত কাজ করতে হবে। এটা একটা পারিবারিক সমস্যাই বলতে পারো তাদের কাছে। তো মমিতার ঠাকুমা মারা যাওয়াতে আশেপাশের পারিপার্শ্বিক যারা গ্রামবাসীরা ছিল তারা জিনিসটা জানতে পারে, এবং লোক সমাজে একটা বাজে চোখে দেখা হবে যে ভাই তার মাকে অন্তত শ্মশানে না নিয়ে যাবে। সেই কারণের জন্যই 3 ভাই এক কথায় বলতে পারো চাপে পড়েই তাদের মাকে শ্মশানে নিয়ে যায়। শ্মশানে তাকে দাহ করানো হয়, এবং দাহ করার পরে যে অস্থি হয়, অস্থি তারা কেউই আর গঙ্গায় বা বলো বা ওখানে যে নদী ছিল সেই নদীতে ভাসিয়ে দেয়নি। মানে সবাই সেটাতে নারাজ বলতে পারো এক কথায়, যে না আমি করব না। তো গ্রামবাসীরা বলে যে তোদের মা যে মুখা আগ্নি করেছিস সেই অস্থিটা নিয়ে অস্থিটা ভাসিয়ে দে, এবং সে পুরো কার্যক্রম যা আছে মায়ের শ্রাদ্ধ শান্তির যা কাজ আছে সমস্ত কাজগুলো কর। কিন্তু কোনো ভাই করতে নারাজ, কেউ করতে রাজি না। তখন আর গ্রামবাসীরা অতটা হস্তান্তর করে না। তো এক ভাই কি করে, অস্থিটাকে নিয়ে বাড়ি চলে আসে। সাধারণত কিন্তু কেউ অস্থি নিয়ে বাড়ি আসেন না। হ্যাঁ, আমরা তো হিন্দু মতে তো জানি যে অস্থিকে সবসময় জলে দেওয়া হয়। একদমই তাই, কিন্তু অস্থি কেউ খুব একটা বাড়ি নিয়ে আসে না। তো তারা কি করে, অস্থি নিয়ে বাড়ি আসে। বাড়ি এসে তাদের মা যেখানে থাকতেন তার উপরে দেখবে ঘরের সানসেট হয়, অনেকে বাংকার বলে, তার উপরে তুলে রাখে। এইভাবে প্রায় 3 দিন কেটে যায়। জিনিসটা তাদের তখনও কোনোদিন ওই বিগত 3 দিনে মনে হয়নি যে তাদের মা মারা গেছে, তাদের সাদা বস্ত্র পরতে হবে, তাদের নিরামিষ খেতে হবে, কিছু খেতে পারবে না। তারা কিছুই করেনি। 3 দিনের মাথায়, যেদিন 3 দিনের বলতে পারো একদম শেষ রাত, শুরু হয় কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি। মৌমিতার মা, মৌমিতার ঠাকুমা মারা যাওয়ার পর থেকেই ওই মৌমিতার ঠাকুমার ঘরটা পরিষ্কার করত। যেহেতু একটা ঘর পাওয়া যাবে, একটা ঘর হবে, এবং যদি অন্য ভাইরা কেউ নিয়ে নেয় তার আগে থেকেই উনি পরিষ্কার করতো, এবং উনি এক কথায় বলতে পারো নেওয়ার ইচ্ছাতেই, যে বাকি ভাইরা যদি নিয়ে নেয় তার আগে যাতে ওনার স্বামী জিনিসটা নিতে পারে। তো একদিন বলা ভুল হবে, প্রথম দিনই যেদিন উনি পরিষ্কার করতে যায় সেদিন উনি দেখতে পায় যে মৌমিতার ঠাকুমা যে খাটের ওপরে ঘুমাতেন সেই খাটের ওপরে কিছু লেপ তোষক পাতা থাকতো, এবং তার উপরে চাদর থাকত। মৌমিতার মা দেখতে পায় যে খাটটা সম্পূর্ণ এলোমেলো। খাটের ওপরে রাখা কাঁথা বা তোষক সব যেন একটা জায়গায় একটা জায়গায় জড়ো করে রেখে দিয়েছে, এবং তার উপরে একটা চাদর ফেলে দেওয়া। দেখে বাইরে থেকে মনে হচ্ছে যে কোনো একটা মানুষ যেন শুয়ে আছে। মৌমিতার মা প্রথম দেখাতে দেখেই একটু ভয় পেয়ে যায়। তো তিনি ভয় পেয়ে গিয়ে ভয়ের মধ্যে থেকেই উনি আস্তে আস্তে চাদরটা সরায়, দেখে যে লেপ তোষক একসাথে অগোছলো হয়ে আছে। তো উনি আবার জিনিসটাকে সম্পূর্ণ ঠিকঠাক করে উনি ঘর পরিষ্কার করে চলে যায়।
সন্ধ্যায় আবার উনি ওই ঘরেতে আসে। সন্ধ্যাবেলায় এসে উনি দেখে আবারও সেম ওই অবস্থাতেই খাটটা রয়েছে, এবং এবারও মনে হচ্ছে যে ভিতরে চাদরের তলায় কেউ একজন শুয়ে আছে। তো এইবার মৌমিতার মা কি করে, মৌমিতার বাবাকে জিনিসটা জানায়। তো মৌমিতার বাবা একটু হেলাসেদ্ধা করেই বলে যে তুমি এসব বাদ দাও, এসব ভুল ভুংভাং তুমি দেখছো। তো মৌমিতার বাবা কথাটাকে অতটা গুরুত্ব দেয় না। ওই দিনই রাত্রিবেলা কিছু জিনিস আবারও শুরু হয়। ঘরের মধ্যে থেকে টুংটাং করে আওয়াজ আসছে, যে ঘরে ওর ঠাকুমা ঘুমাতো। মৌমিতা থাকতো ওই ঘরেরই ঠিক ওপরের তলায়। তো মৌমিতার বাবা মা পাশের রুমে থাকাকালীন কিছুই শুনতে পায় না, কিন্তু মৌমিতা কিছু আওয়াজ শুনতে পায়। তো মৌমিতা ওর মাকে উপরতলা থেকে ফোন করে যে মা, ঠাকুমার ঘর থেকে কিছু আওয়াজ হচ্ছে, তুমি একটু দেখো না। তো মৌমিতার বাবা এবং মৌমিতার মা দুজনে মিলে নিচে ওই ঘরটা খোলে। আবার খুলে এবার মৌমিতার বাবাও দেখতে পায় যে হ্যাঁ, মনে হচ্ছে চাদরের তলায় কেউ একজন শুয়ে আছে। কিন্তু চাদর তুলতেই দেখা যাচ্ছে যে লেপ তোষক সব একসাথে অগোছলো করা। তো এবার মৌমিতার বাবা একটু জিনিসটাকে সিরিয়াসলি নেয়, উনিও একটু ভয় পেয়ে যায়। তো উনি ভয় পেয়ে গিয়ে ভাবে যে একটা কাজ করা যাক, ওনার যে মায়ের যে অস্থিটা বাড়িতে আছে, তিনি বাকি ভাইদের সাথে কথা বলে ওটাকে নিয়ে গয়া যাবে এবং গয়াতে পিণ্ডদান করবে। তো উনি যেমনটা ভাবেন, পরদিন সকালবেলায় তিনি বেরিয়ে যায়, ভাইদের সাথে কথা বলে ভাইদেরকে নিয়েই যায়। ভাইদেরকে নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে মায়ের কাজবাজ করেন। কাজবাজ করার পরে দেখবে গয়াতে না প্রচুর কাক থাকে। তো ওই পিণ্ডদান করার পরে বলা হয় যে ওই পিণ্ডদান করে কিছুটা দূরে আসার পরে যতক্ষণ না ওই কাক এসে ওই পিণ্ডতে মুখ না লাগাবে ততক্ষণ বলা হয় যে তিনি গ্রহণ করল না। আর জানবে যে গয়াতে কিন্তু প্রচুর এরকম হয় যে সবাই যায় ওখানে, যেহেতু গয়া একটা পুণ্যস্থান, সেখানে গিয়ে সবাই পিণ্ডদানই করে। তো অত কাকের মধ্যে থেকেও না মৌমিতার ঠাকুমার যে পিণ্ডটা ছিল সেই পিণ্ডটায় এসে কোনো কাক এসে বসে না, কোনো কাক এসে বসছে না, এবং কাক যেহেতু আসছেও না, আর ওই যেমনটার পিণ্ড তেমনটাই পড়ে রয়েছে। যতক্ষণ না কোনো কাক এসে বসে মুখ দেবে ততক্ষণ কিন্তু আবার পিণ্ড নিয়েছে তিনি সেটাও বলা যাবে না। আশেপাশের পিণ্ডতে কাক এসে, কাকের বাসা বলতে পারো 4-5টা কাক এসে বসে খাচ্ছে, কিন্তু ওই পিণ্ডতে কোনো কিছুতেই মুখ লাগাচ্ছে না। এভাবে প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়। এবার যে ব্রাহ্মণ অ্যাকচুয়ালি ওই পিণ্ডদান করেছিল তিনি বলেন যে আপনার মাকে স্মরণ করে মায়ের নামে ক্ষমা স্বীকার করুন, এবং আপনারা বাড়ি গিয়ে মাকে বলে যান যে আপনারা সমস্ত কিছু মায়ের জন্য করবেন, যাবতীয় যা কাজ আছে সমস্ত কিছু আপনারা করবেন। তো তারা 3 ভাইতে মিলে সেটা বলে এবং ক্ষমা স্বীকার করে। তার প্রায় 1 ঘন্টা আরও পরে, মানে প্রথমবার পিণ্ডদানের
প্রায় 2.5 ঘন্টার মাথায় গিয়ে কাক এসে ওই পিণ্ডতে এসে মুখ দেয়। তো ওখানের ওই নিয়ম সমস্ত কিছু মিটিয়ে মৌমিতার বাবা সবাই আবার বাড়িতে চলে আসে। যেদিন বাড়ি আসে সেই দিন রাত্রিবেলা ঘটে যায় আর এক ঘটনা। মৌমিতা তখন ওপরের ঘরে ঘুমাচ্ছে। প্রায় ঘড়ির কাঁটায় 11টা, 11:30 বাজে। যেহেতু একটু গ্রামের দিক, সবাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং নিস্তব্ধতা খুব তাড়াতাড়ি হয়। শহর বা মফস্বল এরিয়ার থেকে গ্রামের দিকটাতে খুব তাড়াতাড়ি সন্ধ্যা আসে এবং খুব তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো মৌমিতা ওপরের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎই মৌমিতার কানে আসে একটা বিড়ালের কান্নার আওয়াজ। তো মৌমিতা জিনিসটাকে না একটু ভয়ের দিকে নিয়েও, যেহেতু ও রুমে একা ছিল, ও আর অতটা ভয় পেয়েও নিজেকে সাহস দিয়ে ও শুয়ে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎই নিচের তলায় কিছু একটা জিনিস যেন ধপ করে পড়লো, এরকম বিশাল জোরে একটা আওয়াজ। তখন মৌমিতা ভয় পেয়ে ওর মাকে ফোন করে বলে যে মা, নিচের ঘরে দাও তো, নিচের ঘরে যাও, নিচের ঘরে দেখো যে ঠাকুমার ঘরে কিছু একটা আওয়াজ হচ্ছে এবং একটা বিড়াল বেশ অনেকক্ষণ ধরে কাঁদছে। তো মৌমিতার মা ঘুমের ঘরে থাকায় বলছে ও কিছু না, বাদ দে, ঘুমা, আর আমাদেরকেও ঘুমাতে দে। এই কথা বলে মৌমিতার মা বাবা আবার ঘুমিয়ে। কিছুক্ষণ পরে এবার মৌমিতার মায়ের কানেই আসে যে একটা বিড়াল যেন সমানে কাঁদছে, আর সে কান্না যেন ধীরে ধীরে খুবই পরিমাণে বাড়ছে। তখন মৌমিতার মা কি করে, মৌমিতার বাবাকে ডেকে বলে যে একবার চলো গিয়ে দেখি কি হয়েছে। মৌমিতার বাবা আর মৌমিতার মা যাওয়ার পরে দেখে যে ওই ঘরের মধ্যে ভিতরে একটা বিড়াল বসে আছে এবং বিড়ালটা কাঁদছে। তো মৌমিতার বাবা দেখে বিড়ালটাকে একটা ধাওয়া দেয় এবং ওই যে ধাওয়া দেয়, বিড়ালটা ওখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে যেখানটায় মৌমিতার ঠাকুমার অস্থি রাখা ছিল, মানে বেরিয়ে যেয়ে বলতে ঘরের মধ্যেই ছিল, এক লাফে বাংকারের উপরে উঠে যায় এবং উঠে গিয়ে যেখানে অস্থিটা ছিল ঠিক সেই জায়গাটায় বসে কাঁদতে থাকে। তো মৌমিতার বাবা কি করে, ওখান থেকে একটা লাঠি নিয়ে এসে বিড়ালটাকে মারতে যায়। যখনই মারতে যায় না, মৌমিতার বাবার দিকে বিড়ালটা তাকিয়ে থাকে এবং কান্না বন্ধ করে দেয়। বিড়ালটার চোখটা জল করছে অন্ধকারে। মৌমিতার বাবা একটু ভয় পেয়েও বিড়ালটাকে আবারও মারতে যায়। তখন বিড়ালটা বেরিয়ে গিয়ে তাদের ঘরের মধ্যে রান্নাঘরের পাশের এক পাঁচিলে গিয়ে বসে, কিন্তু বিড়ালটা আর কান্না করতে থাকে না। তো ওই দিন রাত্রিবেলা মৌমিতার মা মৌমিতাকে ফোন করে এবং ফোন করে বলে যে তোকে উপরে ঘুমাতে হবে না, তুই নিচে চলে আয়। মৌমিতা যথারীতি নিচে চলে আসে এবং এসে তার মা বাবার সাথেই ওই রাতটায় ঘুমিয়ে পড়ে। রাতের বেলা মৌমিতার বাবাকে মৌমিতার ঠাকুমা স্বপ্ন দেয় এবং স্বপ্নে বলে যে কিরে, তোরা গয়া থেকে এসেই যে খাবার খেলি, কই আমাকে তো একটু দিলি না, আমাকে তো একটু দিতে পারতিস। ঠিক এতটুকুই কথা বলে।
পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে মৌমিতার বাবা মৌমিতার মাকে এবং ওর বাকি 2 ভাইকে জিনিসটা বলে। এই কথাটা শোনার পরেই না বাকি ভাইয়েরা জিনিসটাকে গুজব হিসেবে নেয়, যে হয়তো কোনো ভাই কিছু একটা দাবি করবে বা কোনো একটা কিছু মায়ের জন্য কিছু একটা চাইবে, এই জন্যই হয়তো এইসব বলে বেড়াচ্ছে। তো এই কথাটা হতে হতে ওই দিনেই আশেপাশের যে বাড়ি ঘর ছিল তারাও জিনিসটা শুনতে পায়, এবং গ্রামের দিকে না এই জিনিসটার খুব একটা ভয় কাজ করে প্রত্যেকের। ভূত এই জিনিসটা সবারই ভয় থাকে। তো তখন মৌমিতার বাবা কি করে, ওই দিন সকালবেলা একটা চা, একটা চপ, বাঁকুড়ার দিকে দেখবে সকালবেলাতেও চপ পাওয়া যায়, এবং বাঁকুড়ার দিকের মানুষেরা সকালবেলা তো চপ খায়। তো 1 কাপ চা এবং একটা চপ আর একটু মুড়ি নিয়ে ওই ঘরের, যে ঘরে মৌমিতার ঠাকুমা থাকতো সেই ঘরে রেখে দিয়ে চলে আসে। এসে তারাও চপ মুড়ি খায়, চা খায়। খেয়ে যখন বেলা প্রায় 12টা বাজতে চায়, মৌমিতার মা যায় ওই ঘরটা পরিষ্কার করতে। পরিষ্কার করতে গিয়ে দেখে যে ওখানে চায়ের কাপে চা নেই, আর ঘরের মধ্যে কিছুটা মুড়ি, মানে যতটা মুড়ি দিয়েছে তার অর্ধেক মুড়ি সারা ঘরে ছড়ানো। এবং চপ ভাজতে গেলে দেখবে যে চপের উপরে বেসন লাগিয়ে তারপরে ছাড়তে হয়, তো ওই চপের উপরে যে বেসনটা লেগে রয়েছে তার কিছুটা অংশ মাটিতে পড়ে আছে, বাটিতে যেটা দিয়েছিল বাটিটাও মাটিতে পড়ে আছে, বাকি ভিতরে যে চপের যে পুর বলতে পারো, যেটাতে আলু সবজি দেয়া থাকে, সেটা একদমই নেই। এবং ওই পড়ে থাকা মুড়ি এবং কাপের পাশে বসে রয়েছে কাল রাতে সেই বিড়ালটা, যে বিড়ালটা এখন কিন্তু আর কাঁদছে না, কিন্তু ওখানেই বসে আছে। মৌমিতার মা দেখেই মৌমিতাকে ডাকে এবং মৌমিতা নিজেও জিনিসটা দেখে। তো এই যে জিনিসটা বলছি না, এটার ভিডিও করা ছিল, এবং সেই ভিডিওটাই দাদা আমাকে দেখিয়েছে, যে ভাই তোর যদি মনে হয় এই গল্পটা যেটা বলছে এটা গুজব, তুই নিজের চোখে দেখ। বেশ কতগুলো ভিডিও আমাকে দেখায়। তারপরে মৌমিতার মাও বুঝতে পারে যে তার শাশুড়ি মায়ের আত্মা শান্তি পায়নি। ওই দিন রাতে হঠাৎই, রাত বলবো না, তখন প্রায় সন্ধ্যা সবে গেছে বলতে পারো, 7টা 7:30 বাজে। হঠাৎই ওই ওর ঠাকুমার ঘর থেকে একটা আওয়াজ আসে। কিসের আওয়াজ? যেন কিছু একটা ভেঙে গেল। তো সঙ্গে সঙ্গে ঠাকুমার ঘরে মৌমিতার বাবা মা মৌমিতা 3 জনেই যায়, আর এবার সাথে করে নিয়ে যায় ওর বাকি 2 ভাইকে এবং ভাইয়ের বউদেরকেও। সবাই মিলে যখন তাদের মায়ের ঘরে ঢোকে, দেখে ওই মহিলার ঘরের মধ্যে একটা ড্রেসিং টেবিল ছিল এবং তাতে আয়না লাগানো ছিল। মনে হচ্ছে যে আয়নাটাতে কেউ যেন একটা ঢিল মেরেছে, একটা ছোট পাথর মেরেছে, যে একটুখানি জায়গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং সেখান থেকে কিছুই নেই, এবং চারিদিকে পুরো কাঁচটা ক্র্যাক ধরে গেছে। আর ওই ঘরের মধ্যে ছিল একটা আরাম কেদারা, সেই আরাম কেদারাটা পড়ে রয়েছে। আর খাটের উপরে যেমনটা মৌমিতার মা আগেও দেখেছে,
যে কেউ একজন যেন শুয়ে আছে। ঠিক তেমনটা ভাবে একটা চাদরের পাতানো এবং তার উপরে তার তলায় মনে হচ্ছে কেউ একজন শুয়ে আছে। এবার এই জিনিসটা প্রত্যেকেই দেখে, সবাই দেখে না, সবাই একটু ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গিয়ে আশেপাশে দেখতে থাকে যে কিসে করলো বা কেন হলো জিনিসটা। আশেপাশে দেখতেই তারা দেখতে পায় সকালবেলার সেই বিড়ালটাকে, যে বিড়ালটা সেই বাংকারের ওপরেই বসে আছে কিন্তু কোনো কাঁদছে না, এবং বিড়ালটা বসে থাকা অবস্থাতে তাকিয়ে রয়েছে তাদের 3 ভাই এবং ভাইয়ের বউদের দিকে, এবং তাকিয়ে মৃদু স্বরে মেয়াও বলে ডেকে উঠেছে। এই জিনিসটা দেখাতে তারা প্রত্যেকেই না খুব ভয় পায় যে হয়তো মায়ের আত্মার শান্তি হয়নি। যেহেতু তারা বলেছিল যে তারা গয়াতে, যে তারা যখন বাড়ি আসবে এসে তারা তাদের মায়ের কাজ সম্পূর্ণ সব কিছুই করবে, কিন্তু তারা কিন্তু করেনি। তারা এবার কিছুটা ভয়পূর্বক বলতে পারো, বা আশেপাশের লোকেও তো এই জিনিসটা জানতো, তাদের ভয়, তাদের থেকে বাঁচার ভয়তে বলতে পারো, তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের মায়ের আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধ শান্তি করবে, ব্রাহ্মণ খাওয়াবে, বালক সেবা দেবে, সমস্ত কিছুই করবে। এবং তারা ওই গ্রামেরই পাশে একজন বলতে পারো তান্ত্রিক ছিল, তার কাছে গিয়ে বলে যে তার বাড়িতে এই এই জিনিসগুলো হচ্ছে। তো তারা সিদ্ধান্ত নেয় যে পাশের গ্রামের এক তান্ত্রিকের সাথে গিয়ে কথা বলবে। সাধারণত শ্রাদ্ধ শান্তির কাজ কিন্তু তান্ত্রিক এনারা করেন না, তান্ত্রিকের কাজ তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা করা। তবুও যেহেতু বাড়িতে এত কিছু ঘটছে, সে কারণের জন্যই তারা সেই তান্ত্রিকের সাথে গিয়ে কথা বলে। তান্ত্রিক বলে যে ঠিক আছে, আমার জানা থাকলো, তুমি একটা কাজ করো, তোমরা তোমাদের মায়ের যে শ্রাদ্ধ শান্তির কাজ কোনো এক ব্রাহ্মণকে দিয়ে সম্পূর্ণ করাও। শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ হলে যদি তারপরেও যদি দেখো যে এরকম হচ্ছে তোমার বাড়িতে, তখন আমার যা করার আমি করব। যথারীতি তান্ত্রিকের কথা শুনে তারা তাদের গ্রামে আসে এবং গ্রামের এক ব্রাহ্মণ দিয়ে তারা তাদের মায়ের শ্রাদ্ধ শান্তির বাকি কাজগুলো করে। শ্রাদ্ধ শান্তির যেদিন খাওয়া দাওয়া, তারা সেদিন ব্রাহ্মণ ভোজন করান, বালক ভোজন করায়, এবং যারা শ্মশান যাত্রী ছিল তাদেরকেও সেবা দেয়। ওই দিন রাত্রেবেলা তারা শুনতে পায় যে তাদের ঘরের মধ্যে আবারও কিছু আওয়াজ। আর এবার না জিনিসটা পুরোটাই বলতে পারো একটু অন্যরকম। তাদের মা যেন তাদেরকে ডাকছে, মানে তাদের এই ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে। কখনো কখনো মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ একজন আছে, তারপরে মনে হচ্ছে যে হয়তো ওই ঘরের ভিতরে কিছু একটা ডাকছে, কিন্তু তারা কিছুই তখন আর ঠিকঠাক মতো করে বুঝতে পারে না। শুধু একটা জিনিসই বুঝতে পারে যে ঘরের খাটের যে বিছানাটা ছিল, ওই বিছানাটা আবারও সেইভাবেই
পড়েছিল, যেন তলায় কেউ আবার শুয়ে আছে। তখন তারা বুঝতে পারে যে আবারও হয়তো কিছু না কিছু হচ্ছে, কিন্তু তারা কিছুদিন ওয়েট করবে সেটাই ভাবে। ঠিক তার পরের দিন হঠাৎ সকালবেলা যখন মৌমিতার মা ঘর পরিষ্কার করতে যায়, ঘরে গিয়ে দেখে তার শাশুড়ি মায়ের একটা ছবি ছিল সেই ঘরেতেই রাখা, একটা ফটো ফ্রেম। এবং তারা যে তাদের মায়ের শ্রাদ্ধ শান্তি করেছিল, তারা তাদের মায়ের শ্রাদ্ধ শান্তির সময় তার মায়ের একটা অন্য ফটোতে শ্রাদ্ধ শান্তি করেছিল, কিন্তু পুরনো যে তার মা জীবিত থাকাকালীন যে ফটো ফ্রেমটা ছিল, সেই ফটো ফ্রেমটা দেখে মাটিতে পড়ে আছে, উপরের কাঁচটা ভেঙে গেছে এবং খাটের ওপরে সেই আবার মনে হচ্ছে কেউ একজন শুয়ে আছে। এবং ঘরের ভিতরে মানে যে সমস্ত জিনিসপত্র ছিল, আর সেই আরামকে দ্বারা বলো বা খাটের মধ্যে চাদর বলো বা ঘরের ভিতরে আসবাবপত্র যা ছিল, সব কিছুতেই যেন কিছু না কিছুতে ক্ষয়ক্ষতি করেছে। আরামকে দ্বারা পড়ে রয়েছে, খাটের চাদর পুরো এলোমেলো, মায়ের ফটো ভেঙে গেছে এবং তার যে ঘরের যে জিনিসপত্র ছিল, তিনি যাতে রান্না করে খেতেন, যা যাবতীয় যা জিনিস ছিল, সমস্ত জিনিস যেন কি একটা ক্ষয়ক্ষতি করেছে। এই জিনিসটা তারা দেখার পরে এটা অন্তত বুঝতে পেরে যায় যে তাদের মায়ের আত্মার শান্তি এখনো পর্যন্ত হয়। এবং তারা আরও একটা জিনিস লক্ষ্য করে যে যেখানে যে বাংকারের উপরে যে বেড়ালটা বারে বারে উঠেছিল, সেদিনও সেই বেড়ালটা ওই বাংকারের ওপরেই ছিল। এখানে বলে রাখি, ওই বেড়ালটা কিন্তু ওই বাড়ির কোনো পোষ্য না, ওই বেড়ালটা আচমকাই এসছে এবং একটা মেয়ে বেড়াল, যার গলা থেকে সেদিন রাতে বেড়ালের সেই কর্কট কান্নার আওয়াজ আসছিল। জিনিসটা মানে এক কথায় বলতে পারো, তাদের মা যেন কোনোভাবেই তাদের কাছ থেকে সেই ভক্তিপূর্বক শান্তিটা পাচ্ছে না, তাদের সেই আত্মার শান্তিটা যেন তারপরেও হচ্ছে না। তো তারা আবার ঠিক করে যে তারা এবার সেই তান্ত্রিকের কাছে যাবেই এবং গিয়ে তাদের সাথে কথা বলবে। তার সাথে গিয়ে তারা কথা বলে এবং তিনি বিধান দেন যে তোমার মা যখন মারা গেছিলেন, তিনি 4 পোয়া বা 4 পা দোষ পেয়েছে। কোনো কোনো জায়গায় পোয়া বলা হয়, বাঁকুড়ার গ্রামীণ ভাষা হচ্ছে পোয়া, মানে 4 পোয়া দোষ, যেটা কোনো কোনো জায়গায় বলা হয় 4 পা দোষ। তা তিনি যখন মারা যান, তিনি 4 পোয়া দোষ পেয়েছেন। তো সেই কারণের জন্যই, আর যেহেতু তার অস্থি 3 দিন ধরে তার বাড়িতে পড়েছিল, তার আত্মার শান্তি সেই জন্যই হয়নি। তখন মৌমিতার কাকারা এবং মৌমিতার বাবা বলে যে এখন তাহলে উপায় কি? তখন সেই তান্ত্রিক বলে যে তোমাদেরকে এক যজ্ঞ করতে হবে। যজ্ঞের নাম লঙ্কা ঘুম, লঙ্কা ঘুম যজ্ঞ, যেটিতে যজ্ঞের মধ্যে লঙ্কা পোড়ানো হবে। লঙ্কা দিয়েই সাধারণত সেই যজ্ঞটা সম্পূর্ণ হবে। আর বলেন যে আরও একটা কাজ করতে হবে, তোমার বাড়িতে যজ্ঞ করবে এবং কেউ যেন জানতে না পারে সেরকম অবস্থাতেই মাঝরাতে একটা ক্রিয়া করতে হবে। কি সেই ক্রিয়া?
তারাপীঠ যে শ্মশান আছে সেই শ্মশানে বা তোমার বাড়ির পাশের কোনো এক শ্মশানে গিয়ে সেখানে গিয়ে হাঁস, একটা গোটা হাঁস এবং কারক, কারক হচ্ছে মদ, সেই মদ নিয়ে আমাদেরকে যেতে হবে। ওখানে সেই হাঁসকে বলি দিতে হবে, হাঁসকে বলি দেবে এবং ওই কারক ওখানে রেখে আসবে, তবেই তোমার মা হচ্ছে শান্তি পাবে। মানে এইটা হচ্ছে ওই তান্ত্রিকটাই বলছে। হ্যাঁ, সেই তান্ত্রিকের বিধান হচ্ছে এটাই। যথারীতি এক আসন্ন যে অমাবস্যা, সেই অমাবস্যার দিন রাত্রেবেলা তার বাড়িতে যজ্ঞ হয়, সেই লঙ্কা ঘুম যজ্ঞ, যা সাধারণত এটা আমাদের এদিকে কোথাও কখনো দেখা যায়নি। আমি হ্যাঁ, অন্তত আমিও প্রথমবার শুনলাম এই জিনিসটা, মানে লঙ্কা ঘুম। এক্স্যাক্টলি, আচ্ছা। যা আমি অন্তত কখনো দেখিনি, তুমিও বলছো তুমিও দেখোনি। না, আমরা এই চত্বরের মধ্যে আশা করি এই নামটা কেউ শুনিনি। এই প্রথমবার লঙ্কা, শুনলাম। এই লঙ্কা ঘুম যজ্ঞের মেন উপকরণ। যেমন যজ্ঞের উপকরণ হয় বেলকাঠ, ঘি, সমস্ত কিছু ঘি, মধু। সমস্ত যা যা হ্যাঁ। লাগবে সমস্ত কিছু থাকবে, সঙ্গে থাকবে লঙ্কা, এবং ওই লঙ্কা মন্ত্রপুত লঙ্কা করে সেই লঙ্কা যজ্ঞে দেওয়া হয়। মানে শুকনো লঙ্কা না কাঁচা শুকনো লঙ্কা? লঙ্কা, আচ্ছা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে যজ্ঞ হবে, যার নাম লঙ্কা ঘুম, এবং সেই যজ্ঞ হয় সেই মৌমিতাতে বাড়িতে। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পরে মাঝরাতে মৌমিতার দুই কাকা এবং মৌমিতার বাবা যায় তারাপীঠের সেই শ্মশানে, এবং সেই শ্মশানে নিয়ে যায় কি একটা গোটা হাঁস এবং সেই কারক বা মদ। সেই এটা হাঁসটা কি জীবিত না জীবিত, মরা? আচ্ছা, ওখানে জীবিত। গিয়ে সেটাকে বলি দেওয়া হবে। আচ্ছা। সেই হাঁস ওখানে নিয়ে যাওয়া হয় এবং সাথে যায় সেই তান্ত্রিক। তান্ত্রিক সেখানে গিয়ে সেই হাঁস বলি দেয় এবং তারপরে সেই কারক দিয়ে সেই হাঁসকে পুরো মাখিয়ে মানে একবার ভিজিয়ে দেয়। ভিজিয়ে দিয়ে সেখানে কিছু মন্ত্রপাঠ করে তিনি তাদেরকে বলে তোমরা এবার বাড়ি যাও। কিন্তু তোমার মা যে আত্মার শান্তি পেয়েছে সেটা তো তোমরা জানতে পারবে না, সেটা জানার উপায় কি? তখন তিনি বলেন যে তোমরা কিছুটা দূরে সরে যাও, দূরে সরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। এবং তিনি তার পকেট থেকে কিছু একটা বের করে এবং বের করে ওই হাঁসের চারিদিকে ছড়িয়ে দেয়, এবং তখনই তিনি বলতে থাকে যে তুই কি মুক্তি পেলি? দূরের এক বাঁশবাগান থেকে আওয়াজ আসে, হ্যাঁ মুক্তি পেয়েছি। মানে এটা ওই শ্মশানে দাঁড়িয়েই হচ্ছে? শ্মশানে দাঁড়িয়েই দূরের বাঁশবাগান থেকে আওয়াজ আসছে, হ্যাঁ মুক্তি পেয়েছি। তখন বলে যে তা তুই মুক্তি পেলি বুঝবো কি করে? বলছে তখন ওই বাঁশবাগানের পেছন থেকে আওয়াজ আসছে, আমার ঘরে যে ফটোটা আমার আছে সেই ফটোতে যখন তুই দেখবি যে একটা কুয়াশার জলের আভাস বা ধোঁয়াটে ভাব হয়ে গেছে, তখন তুই বুঝবি যে আমার আত্মার শান্তি পেয়েছে। ছবিটা আবছা হয়ে যাবে। একদমই তাই। ওই সেই ভাঙা ছবিটা যদি আবছা হয় তবেই তিনি
মুক্তি পেয়েছেন, এবং সেটাও বলে দেয় যে এই যে মুক্তি, তা আমি আজ তার প্রমাণ দিতে পারবো না, আমি প্রমাণ দেব ঠিক তার 3 দিন পরে। এবং তারপরে 3টে দিন তাদের এই ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই, কোনো বেড়াল নেই, খাটের ওপরে ওরকমভাবে খাটের চাদর এলোমেলো নেই, এমনকি যে আরামকে দ্বারা সেটাও পড়ে নেই, কোনো কিচ্ছু নেই। 3 দিন পার হতে না হতেই পরদিন সকালবেলা মৌমিতার মা যখন ঘরে যায়, ঘরে দেখতে পায় যে ঘরের মধ্যে তার শাশুড়ি মায়ের সেই ছবিটা আবছা হয়ে গেছে। তখন তিনি তাহলে মুক্ত পেলেন। একদমই তাই। এবং ওই তান্ত্রিক আরও একটা কথা বলে যে তোমার শাশুড়ি মায়ের ব্যবহার করা যত জিনিস আছে, ওই ঘরের মধ্যে যাবতীয় যা জিনিস আছে, হয় সেই জিনিসগুলো দান করে দাও, অথবা কাউকে দিয়ে দাও, অথবা পুড়িয়ে দাও, কিন্তু তোমরা আর রেখো না, তোমরা ঘরেও রেখো না, তোমরা ব্যবহারও করো। ওনার ওই ছবিতে যখনই ওরকম ধোঁয়াটে ভাব হয়ে গেছে, এবং তো সেই দিনই ওর বাকি কাকারা এবং মৌমিতার বাবা তার মায়ের যাবতীয় যা জিনিস ছিল সমস্ত জিনিস এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দেয়। ঘরে শুধু পড়ে থাকে তার মায়ের সেই পুরনো ছবিটা, আর শ্রাদ্ধ শান্তির করার সময় যে ছবিটা ব্যবহার হয়েছিল শুধুমাত্র সেই ছবিটা। এবং তারপর থেকে তার পরিবারের মধ্যে, তাদের বাড়িতে আর কোনো দিনই সে বেড়ালটাকে দেখা যায়নি, আর ওই খাটের ওপরে কখনোই মনে হয়নি যে কেউ শুয়ে আছে, বা খাটের যাবতীয় চাদর এলোমেলো। আমার দিনটাই ওনার শেষ দিন ছিল। একদমই। আমার আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদেরকে জানিও। না, সত্যি গল্পটা খুব ভয়ানক ছিল, যে একটা মানুষ কিভাবে, মানে সে যে শান্তি পায়নি মরে যাওয়ার পরেও, তার অস্তিত্বকে কিভাবে বোঝাচ্ছে, একটা ভয়াবহ জিনিস। বন্ধুরা, এরকম গল্প আপনাদের কাছেও যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোড।